মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা বলেন যে তৃণমূল ছাত্র পরিষদ আমাদের পরবর্তী প্রজন্ম, অর্থাৎ নেত্রী মমতা ব্যানার্জিও বলেছে যত ঘাস কাটবে তত ঘাস বাড়বে। আমরা সেই পন্থায় কিন্তু বিশ্বাসী যে তিনি হয়তো কোথাও গিয়ে এখনো তার বিরোধী দলটাকে ভুলতে পারেন। তিনি হয়তো সেই জায়গা থেকে এখনো মনে করছেন আমি বিজেপি, আমি বিরোধী দলে আছি। এই যে ভিড়টা দেখতে পাচ্ছি, এটা 21শে জুলাই আমরা দেখেছিলাম পুরনো কর্মীদের, আজকে দেখছি আমরা আপনাদের প্রজন্মের ভিড়, নতুন প্রজন্মের ভিড়। তৃণমূল তো ক্ষমতায় নেই, তারপরেও আপনারা এই ভিড়টা করেছেন। দেখুন, এখানেই আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নৈতিক জয়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা বলেন যে তৃণমূল ছাত্র পরিষদ আমাদের পরবর্তী প্রজন্ম, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদই তৈরি করবে নতুন তৃণমূল কংগ্রেসকে। এবং এই বিশ্বাস, এই ভরসা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের হৃদয়ে বাস করছে। এবং আমরা বিগত 4 তারিখের পর থেকে দেখেছি যে বিজেপি অর্থাৎ ওই দালাল বিজেপি কিভাবে তৃণমূল কংগ্রেসের ওপর একের পর এক অত্যাচার, একের পর এক বাধা সৃষ্টি করেছে। এবং সেই বাধাকে উপেক্ষা করেও তৃণমূল ছাত্র পরিষদ আজকে দেখিয়ে দিয়েছে জনসমাগম। আজকে এই ভিড় প্রমাণ করে দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ লড়াই করছে, মাঠে ময়দানে লড়াই করছে। এবং আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই চালিয়ে যাবে। আজকে যে সিচুয়েশন, আপনারা 4 মাস হলো, প্রায় 4 মাস হতে চললো আপনারা ক্ষমতায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে সেই অর্থে বেরোতে পারছেন না, এবং কোথাও কোথাও বলাও হচ্ছে যে তিনি যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন সে ব্যবস্থা করা হবে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় ঘিরে এত ইমোশন কি জন্য? দেখুন, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়, নামটা কেন বলি আমরা। এবং এই নাম একটু আগেই মঞ্চে উপাসনা ছিল, প্রিয়াঙ্কাদি ছিল, ওরা বলেছে স্পষ্টত যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা ব্র্যান্ড, এবং যে ব্র্যান্ডের স্ট্যাম্প তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর পিঠে আমরা নিয়ে ঘুরছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে একটা ইমোশন, একটা আবেগ, একটা অনুভূতি, সেটা প্রমাণ করে দিচ্ছে আজকের এই ভিড়। এবং যারা আজকে বলছে আমরা ক্ষমতায় আছি, তাদের এতটাই ভিড়, এতটাই তারা ভীত, এতটাই তারা ভয় পাচ্ছে যে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখার চেষ্টা করেছে। এবং আপনারা দেখেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমাদের যে ব্যানার, সেই ব্যানারটা তারা ছিঁড়ে দিয়েছিল। তার পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা, তাই জন্য তিনি 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমাদের এই মঞ্চের সামনে কালকে রাতে এসে উপস্থিত হয়েছে। এবং সেটা আমরা বিভিন্ন নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পেরেছি। আমরা দেখেছিলাম 21শে জুলাই একটা বিপুল একটা জনসমাবেশ হয়েছিল। আজকে দেখতে পাচ্ছি 28শে আগস্ট, আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আপনাদের কি মনে হচ্ছে এই ভিড়গুলোই কি প্রমাণ করছে যে তৃণমূল আবার নতুন করে ফিরছে? অবশ্যই। দেখুন, আমাদের দলের নাম হচ্ছে ঘাসফুল, জোড়া ফুল, তৃণমূল। তা ঘাস ফুলকে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির আগেও বলেছে, এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও বলেছে যত ঘাস কাটবে তত ঘাস বাড়বে। আমরা সেই পন্থায় কিন্তু বিশ্বাসী। কাজেই বিজেপি সরকার যতই মনে করুক, যেরকম কালকে আমাদের তৃণমূল কংগ্রেসের অফিসে ক্যামাক স্ট্রিটে যে ভাঙচুর করানো হয়েছে, তারপরেও যে এই ভিড়, সেটা আজকে প্রমাণ করছে তৃণমূল কংগ্রেসকে এইভাবে কখনো ভাঙা যায়নি, ভাঙা যাবে না। যারা যাচ্ছে যাক, কিন্তু আমাদের যে সমস্ত কর্মীরাই, আমাদের ছাত্ররা, দেখুন আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের কথাতেই যাই, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। তার উপর ভিত্তি করেই বলবো, কেউ আমাদের দল ভাঙতে পারেনি আর ভাঙতে পারবেও না। মানুষ আজও মমতা ব্যানার্জিকে চায়, অভিষেক ব্যানার্জিকে চায়। দেখুন, ভুল তো সাধারণ মানুষ করে, সেই রকমভাবেই হয়তো মানুষ ভুল করেছে সাধারণভাবে। তারা এখন কিন্তু টের পাচ্ছে যে কাকে বার করে কাকে আমরা আনলাম। আগামী 5 বছর পরে কিংবা বেশি দিন যেতে দেবে না, 2029-এই তার প্রতিফলন ভোটের মাধ্যমে বাংলার মানুষের জবাব দেবে মানুষ কাকে চায়। বলা হচ্ছে যে অভিষেক ব্যানার্জির জন্য এত ছাত্র যুব তারা আজকে হাজির হয়েছে। কোথাও কি আপনার এটা মনে হচ্ছে যে একটা তো সিনিয়র কর্মীরা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এই যে নিচের দিকের, মানে আমি বলতে চাইছি যে অল্প বয়সী ছেলেমেয়েরা তারা আস্তে আস্তে এই ভাঙনের মুখেও তৃণমূলের সঙ্গে রয়েছে, এটা কি একটা পজিটিভ একটা অ্যাঙ্গেল? অবশ্যই পজিটিভ এনার্জি। দেখুন, যারা পুরাতন বা যারা বয়স্ক সিনিয়র, তাদেরকে প্রাধান্য করে নতুনদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ পুরানোদের ইনস্ট্রাকশন, নতুনদেরকে সেই ইনস্ট্রাকশন ফলো করে আগামী দিন এগোনোটা দরকার। আজকের দিনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা একদম মমতা বন্দ্যোপাধ্যায় আইডিওলজিক্যাল দিক থেকে এক
নিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি কেউ হয়ে থাকে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলকে এবং ছাত্র যুবকে এবং যুব সমাজকে যেভাবে তার শিক্ষায় শিক্ষিত করে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি তো মনে করি এটাই সব থেকে বেস্ট। এর উপর তো আর কিছু নেই। কারণ আজকের দিনে দাঁড়িয়েও মনে হচ্ছে বিরোধী মানে আমরা থেকেও যে যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তাকে মনে হচ্ছে তিনি বিরোধী দলে আছেন, এবং মাননীয় শ্রদ্ধেয় দিদিকে মনে হচ্ছে তিনি এখনো মুখ্যমন্ত্রী আছে। তার মুখের ভাষা, তার কথাবার্তাতে এটাই বোঝা যায় যে তিনি হয়তো কোথাও গিয়ে এখনো তার বিরোধী দলটাকে ভুলতে পারেন। তিনি হয়তো সেই জায়গা থেকে এখনো মনে করছেন আমি বিজেপি, আমি বিরোধী দলে আছি। দিদি সেই জায়গা থেকে দিদি ছিল আগে এগিয়ে, এবং দিদির মানে যেগুলো তৈরি করা জিনিস সেগুলোকে মাথায় করে আমরা এগিয়ে যাচ্ছি। জয় বাংলা, জয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে যে তিনি যেন ফেসবুকেই থাকেন, বাইরে বেরোনোর যেন চেষ্টা না করেন, বা যদি চেষ্টা করেন সে ব্যবস্থা থাকবে। তারপরেও আজকে এই ভিড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিড় ফেসবুকে বলে নয়, রাস্তায় বলে নয়, শুধু নামটার জন্যই যথেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে থাকলো, রাস্তায় থাকলো, ঘরে থাকলো, তার নাম আর ছবিটার জন্যই এই ভিড় যথেষ্ট। আর তিনি রাস্তায় নামলে কি হতে পারেন তাই ভয় পেয়ে তাকে বলা হচ্ছে যে তিনি ঘরে থাকতেন। গণতান্ত্রিক ব্যবস্থায় একটা গণতন্ত্রের বিরুদ্ধে থাকা দল যারা গণতন্ত্রটাকে মানে না, তাদের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। আপনার কি কোথাও একটা মনে হয় যে মানে ধরুন ভোটে সত্য বেড়েছেন, আজকে 110-12 দিন হয়তো হবে উনি ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও মানুষ যখন তার প্রতি এই আবেগটা দেখাচ্ছে, কোথাও কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সামহাও ওই আবেগের শীর্ষেই বসে রয়েছেন? প্রথম কথা হচ্ছে যে আমি এখনো বিশ্বাস করি না যে তৃণমূল কংগ্রেস 80টা সিট পেয়েছে, এটা আমার বিশ্বাস না। বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আপনারাও সাংবাদিক বন্ধু খবর পেয়েছেন, আমি এটা নিয়ে আর বিস্তারিত আলোচনায় যাব না। তবে একটা জিনিস যেটা ইলেকশন কমিশন বলেছিলেন, 41% ভোট পেয়েছে তৃণমূল। আমি জানি আমরা যেবার প্রথম 2011 সালে ক্ষমতায় এসেছিলাম তখন আমরা 42 ভোট পেয়েছিলাম। তাহলে সেই সময় যদি 42% ভোট পেয়ে আমরা ক্ষমতায় আসতে পারি, তাহলে 41% ভোট পেয়ে 80টা সিট পেয়েছি, এটা আমার বিশ্বাসযোগ্য হয় না। তার মানে আপনি বুঝতে পারছেন কোথাও একটা নির্বাচনী কারচুপি হয়েছে বা গণনায় কারচুপি ছিল। এটা এখন কোর্টের নির্বাচন বিবেচনাধীন, সুতরাং এটা নিয়ে বেশি কথা না বলাই ভালো। কোর্ট যা বলবে সেটার অনুযায়ী চলবে। কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে যে 41% ভোটটাই যদি আমি ধরে নিই, তাহলে পশ্চিমবঙ্গের 41% মানুষ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন। আর এই 41% মানুষের মাত্র 2-3% মানুষ এখানে এসছে, তাতেই এই ভিড় মনে হচ্ছে। 21 জুলাই আপনি দেখেছিলেন রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা আমি একটু আগে বললাম, প্রথম কথা অগণতান্ত্রিকভাবে ওনাকে আটকানোর চেষ্টা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অত্যাচার চলছে, তার অফিস ভেঙে দেওয়া হচ্ছে। এইসব কাজ করে যত চেষ্টা করবেন তত বিরোধীরা আরো বেশি একজোট হবেন এবং আলটিমেটলি তৃণমূল কংগ্রেস আরো মজবুত হবে। দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেখানে আছে সেখানে ভিড় হবেই। এই ভিড় ওনার কাউর আটকানোর ক্ষমতা নেই। পশ্চিমবঙ্গের মানুষ জানেন 15 বছরের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে তিনি কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, কিভাবে দেশের শিল্পপতি পুঁজিপতিদের পাশে দাঁড়ানো সরকারের বিরুদ্ধে গিয়ে বাংলার সাধারণ মানুষ স্বনির্ভর হওয়ার চেষ্টা করেছিলেন। তাই দিনের শেষে এই ভিড়টা সব জায়গাতেই হবে, এটা বন্ধ করা যাবে। দল কি মনে হচ্ছে মানে আজকে যে ভিড় দেখছো, এই ভিড় দেখে কি মনে হচ্ছে দল শক্ত জমির উপরে দাঁড়িয়েছে? শক্ত জলে ছিল, আসে, থাকবে, এটাই আমরা বিশ্বাস করি। ঠিক আছে, আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানুষ আমার মুখ থেকে, এখানে আমি যে কজন দেখেছি আমার মুখ থেকে আসেনি, দুই নেতা নেত্রীর মুখ থেকে এসছে, এটাই বড় কথা। তারা তাহলে চাইলে গাদ্দারের কাছে যেতে পারতো, গাদ্দারের ওখানে যায়নি, আর এখানে এসছে। গাদ্দারও মিটিং করছে, ওখানে কত লোক আমি যাইনি, আমি জানতেও পারবো না। ঠিক আছে, পরে লাইভে দেখবো, কিন্তু আমি লাইভে দেখে 50 জনও দেখতে পাবো না, এটা আমার কনফিডেন্স। ঠিক আছে, মানুষ চায় না গাদ্দারদের, মানুষ চায় নেত্রীকে। আজ মমতা ব্যানার্জি অনেক সুবিধা দিয়ে দিয়েছে, আজকের বাচ্চা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল সুযোগ সুবিধা করে দিয়ে গিয়েছিল। আচ্ছা, মানে কোথাও কি এটা তোমাদের মনে হচ্ছে যে এই যে পুরনো কর্মীরা ছিলেন, তোমাদের প্রজন্ম এর সঙ্গে এখনো পর্যন্ত অ্যাড হয়েই রয়েছে, মানে সরকার বদলেছে অথচ তোমরা তৃণমূলের সঙ্গে রয়েছে, এই যে দুটো প্রজন্মের জুড়ে যাওয়া তৃণমূলের শক্তি আরো বাড়াচ্ছে? 100 বার বাড়াচ্ছে। কেননা আমি নেতাই হয়, কর্মীই হয়। অন্য অন্য দলে দেখবেন নেতারাই থাকে, কর্মী দেখতে পাবেন না। কিন্তু তৃণমূল কংগ্রেস এমন একটা দল, তাদের কর্মী সমাপ্তটা এত যে 21 জুলাই মঞ্চে অনেক লোক হয়েছিল। আমি যেদিন আসিনি, আমার ফ্যামিলিগত আমি বাইরে ছিলাম, আমার ফ্যামিলিতে অনেক চাপ আসলে বাইরে ছিলাম। আমি আজ এসছি, কাল রাত্রি থেকে আমি আসি। আমি দেখতে পাচ্ছি অনেক লোক, কাল রাত্রে অন্তত 200 থেকে কাল আসি। আমার বাড়ি হারোয়া বিধানসভা, হারোয়া বোলাকুয়ানি। আচ্ছা, তো ওখান থেকে তুমি এসছো এখানে গতকাল রাত্রিবেলা থেকে? রাত্রি থেকে। আচ্ছা, মানে তোমার কি মনে হচ্ছে যে এখানে আসাটা তোমার সাকসেসফুল হলো? মানে 100 বার সাকসেসফুল, এখানে কোনো দ্বিধা নেই। আমরা লড়বো,
দিদি যতদিন না মুখ্যমন্ত্রী না হবে ততদিন আমরা লড়ে যাবো। আমরা গাদ্দার নেতা নই, আমরা সায়নও নেই, দেবও নই, এদিকে ঋতব্রতও নয়, এই ফিরাদ হাকিম তাও নই। আমি তো বলছি আমাদের মুসলিমের সবচেয়ে বড় কলঙ্ক থেকে ফিরাদ হাকিম। আজকের দিদি ওকে কী দিইনি, আজকে পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে কী ওরকম পদ ছিল না ওনার, 3-4টা উনি দপ্তরের মন্ত্রী, ওনাকে কি বিশ্বাস করে রেখেছিল? ওনার জন্য ওসব জায়গায় নিজে যেত না, সেখানে উনি আজ গাদ্দারি করে চলে গেল। আজকে আজকে অভিষেক ব্যানার্জি দই দিয়েছে, সেই অভিষেক ব্যানার্জি এক সময় তোরা পা ধরেছিলি, সেই অভিষেক ব্যানার্জি তোরা নেতা বলেছিস, সেই অভিষেক ব্যানার্জি কোলে ধরে বের গেছিস, আর সেই অভিষেক ব্যানার্জি চোর, অভিষেক ব্যানার্জি তুলতে পারেনি, তোকে সব নেতাকে তুলেছে। অভিষেক ব্যানার্জি এখন ঠিকই খুঁজে পায়নি। আজকে NIA, CBI, ED যত সব সংঘর্ষ সবাই এসছে, অভিষেক ব্যানার্জি আমার চুলো পাকড়াতে পারিনি। অভিষেক ব্যানার্জি তোরা কোর্টটাকে বলেছি বিদেশে যাত দেবে না, অভিষেক ব্যানার্জির কোর্টের পারমিশন হয়ে গেল যে বিদেশে চোখে চিকিৎসা করে আসবে, এই হলো নেতা। আজ কর্মী ওনার থেকে আসছে, আর সবচাইতে বড় উদাহরণ মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির কথা শুনে আজ কর্মীরা আসছে। রাজীব, একটা জিনিস আপনি বলুন, 20 জন সাংসদের এখন জোড়া নোটিশ পেয়েছেন দুটো মহল থেকে, সুপ্রিম কোর্ট থেকে পাওয়া গেছে, আর এদিকে আবার স্পিকার দিয়েছেন। আপনার কোথাও কি মনে হচ্ছে এই 20 জন সাংসদের সংসদ পদ খারিজ হওয়ার জায়গায় চলে যাচ্ছে ব্যাপারটা? খুব স্বাভাবিকভাবেই আইনগতভাবে সেই জিনিসটা হবে। আমি রাজনৈতিক ভার্সনটা একটু বলে দিই, সেটা হচ্ছে গিয়ে 20 জন সাংসদ থাকার আর কোনো নৈতিক অধিকার নেই, কারণ ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ওই জোড়াফুল প্রতীকটা পেয়েছিলেন, সেই প্রতীকটা দেখিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে মানুষের ভোটটা পেয়েছিলেন। ওনাদের যদি দম থাকে তাহলে ওনারা রেজিগনেশন দিয়ে আবার অন্য কোনো পার্টির হয়ে, ওই কি NCPI না কি একটা নাম দিয়েছে, ওই পার্টির হয়ে ওনারা জিতে আসুন। সেই দম তো ওনাদের নেই, তাই ওনাদের আর সংসদে সাংসদ হয়ে থাকার কোনো নৈতিক অধিকার নেই। আর হ্যাঁ, আমাদের যাবতীয় যা আইন রয়েছে সেই আইন অনুযায়ী, দলত্যাগ বিরোধী আইন যা রয়েছে সেই আইন অনুযায়ী, পার্লামেন্টের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আদালত যা নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী এদের সাংসদ পদ খুব তাড়াতাড়ি খারিজ হতে বসেছে। এই যে যদি এই প্রসেসটা হয়, যদি আইনি প্রক্রিয়ায় আপনি যা বলছেন যদি সত্যিই সেটা হয়, তাহলে কি এখানে যে 60 জন বিধায়ক যারা বিপ্লবী হয়েছিলেন, কাসেম সিদ্দিকী ফিরে এসেছে, আমি বাদ দিচ্ছি 59 জন, তাদের ক্ষেত্রেও কি ব্যাপারটা একই দিকে যাওয়া উচিত বলে আপনার কথা মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে যে 60 জন বা 59 জন? আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে ওই একজন বালিশ প্রেমী রয়েছেন, তিনি তার যে বস রয়েছেন নবান্নেতে, যার পাশে উনি ঘুরঘুর করেন, যার পাশের চেয়ারটায় বসার জন্য উনি লালায়িত, তার ছাড়া মানে প্রোটেকশন ছাড়া যদি উনি মঞ্চ বাঁধেন বা ডাক দেন, তাহলে ওই 60 জনের মধ্যে 6 জনও উপস্থিত হবে না। 6 জনও উপস্থিত হবে না। 6 জন কেন, 2 জন থাকবে কিনা সন্দেহ। ওই নবান্ন থেকে বা পুলিশকে দিয়ে ফোন করিয়ে, আমি আমার পরিচিত কয়েকজন বিধায়কের সঙ্গে কথা বলেছি, সেই বিধায়ক বলছে কি করবো, আমাকে SP ফোন করে বলছে যে এখন ভালো তৃণমূল করতে হবে। এইরকম ভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থিত। এই প্রোটেকশনটা যদি না থাকে ওনার সঙ্গে, ওই 60 জন, হ্যাঁ, উনি একা থাকবেন, উনি আর ওনার বালিশ, আর কেউ থাকবেন না। তা সেই জায়গাটা থেকেই বলতে পারি যে জন সাংসদের হিসেব হচ্ছে, বাকি ওই 60 বলুন 59 বলুন বা 1-2 জন যারা রয়েছে বা ওনার নিজে তারও হিসেবটা হবে। রাজীব, লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে যে আজকে 21শে জুলাই একটা বিস্ফোরণ দেখা গেছিল, আবেগের বিস্ফোরণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। আজকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে ছাত্রদের, নতুন প্রজন্মের একটা বিস্ফোরণ। কোথাও কি আপনার মনে হচ্ছে যে এই যে সিনিয়র কর্মীরা এবং তরুণ প্রজন্ম, দুটো প্রজন্ম এক হয়ে যাচ্ছে আবার নতুন করে? আর খুব স্বাভাবিকভাবেই দেখুন, যে কোনো ম্যাচে, ধরুন ফুটবল খেলায়, দুটো কম্বিনেশনের মধ্যে দিয়ে একটা ভালো টিম তৈরি হয়। কীরকম? তরুণ প্রজন্ম যাদের এনার্জি স্ট্যামিনা প্রচুর, আর যারা এক্সপিরিয়েন্সড, বয়সে তুলনামূলকভাবে প্রবীণ, কারণ তাদের এক্সপিরিয়েন্সটা রয়েছে, তাদের ওই যাকে হিন্দিতে তজুরবা বলে সেইটা রয়েছে। তো সেই তরুণ এবং মানে প্রবীণ এবং নবীনের মেলবন্ধনেই তো সেই
পারফেক্ট কম্বিনেশনটা তৈরি হয়, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে আজকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের এই মঞ্চতেও আপনি দেখতে পাচ্ছেন একদিকে উপাসনা রয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে, অর্ণব ব্যানার্জি রয়েছে, কৃষ্ণেন্দু রয়েছে, আবার আর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই তরুণরা রয়েছে, আবার আর একদিকে দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় তো সবার ওপরেই রয়েছে। তার মানে নবীন প্রবীণের মেলবন্ধনে তৃণমূল কংগ্রেস একটা কমপ্লিট টিম তৈরি হয়ে রয়েছে, যে টিম এই বিজেপির অপশাসনকে চূড়ান্তভাবে পরাজিত করার জন্য প্রস্তুত বসে রয়েছে। তো সিচুয়েশনটা যেটা চলছে, মানে কোথাও তো মনে হচ্ছে যেন তৃণমূল কংগ্রেস এখনো ভেরি মাচ ক্ষমতায় রয়েছে, মানে এটা কেন মনে হচ্ছে? এই ফিলটা হচ্ছে কি করে আপনাদের? একটা সমাজ ব্যবস্থায় জানেন তো, আমার ফিলিং এর থেকেও মানুষ কি চাইছে, মানুষের কি অ্যাকচুয়াল ডিজায়ার, মানুষের কি অ্যাকচুয়াল চাওয়া, মানুষের কি অ্যাকচুয়াল পাওয়া, সেটা দিয়ে কিন্তু যে কোনো রাজনৈতিক দলের ভাগ্যটা নির্ধারিত হয়। আমরা চাইছি সেটা গুরুত্বপূর্ণ নয়, মানুষ চাইছে। মানুষ এখনো মনে প্রাণে বিশ্বাস করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের দল, বাংলার দল, বাঙালির দল। সুতরাং এবং এমন একটা দল যারা প্রত্যেকটা ধর্মকে ইউনিফর্মলি একদম ইকুয়াল রেসপেক্টটা দিতে পারে। মানুষের কাছে জনপ্রিয়তা আছে, তাই জন্য মনে হচ্ছে। 21শে জুলাইয়ের মতো এই 28শে আগস্টেও বলে দেওয়া হয়েছিল যে 1500 লোকের বেশি আনা যাবে না, কিন্তু এ তো আবেগের তো বিস্ফোরণ দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আজকে যদি একটা মানুষ কোথাও থেকে আসেন, আমি কি তার গালের একটা থাপ্পড় মেরে বলবো আপনি এসছেন কেন, হাইকোর্ট 1500 লোক করে দিয়েছে? এটা তো বলা যায় না। মানুষের একটা আবেগ। একজন প্রত্যন্ত গ্রামীণ এরিয়া থেকে উঠে আসে একজন তৃণমূলের কর্মী, তিনিও কিন্তু তৃণমূলেরই কর্মী। তিনি যদি আসেন, আমি কিন্তু তাকে এখান থেকে বের করে দিতে পারবো না। হ্যাঁ, আমি জানি মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছেন, আমাদের 1500 লোকের পারমিশন। আমরা আদালতের ওপরে নই, আদালতকে আমরা সম্মান করি, নিজেও একজন আইনজীবী সাহেব, উই অলওয়েজ রেসপেক্ট দ্য কোর্ট। কিন্তু যদি মানুষ আসেন, আমরা কি করবো বলুন? আমরা তো মানুষকে আটকে রেখে দিতে পারবো না, চাইলেও পারবো না। দেখছেন তো এতজনের অবস্থা, আমি ঢুকতে পারলাম না, আমার ব্যাক করে পেছন দিয়ে যেতে হচ্ছে। এটাই আনন্দ। একটা জিনিস বলো না, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই যে একটা পুরনো কর্মীদের একটা অলওয়েজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন, নতুন প্রজন্ম তৃণমূল সরকার ক্ষমতায় না থাকা সত্ত্বেও কেন নতুন প্রজন্ম এই ভিড়? শিক্ষিত জেনারেশন এখন অবধি বিশ্বাস করেন তাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শিক্ষিত জেনারেশনের কাছে এখন অবধি সেই ডিজায়ারটা আছে, ওই চিফ মিনিস্টারের চেয়ারটা ইজ অলওয়েজ ফর ওয়ান পার্সন, দ্যাট ইজ কল মমতা ব্যানার্জি। শিক্ষিত জেনারেশনের আবেগ, শিক্ষিত জেনারেশনের ডিমান্ড আরও বেশি করে বাড়ুক, আর আগামী দিনে মিলিয়ে নেবেন। সবে তো 2026, 2029 আসতে একটু সময় আছে, আমরা ঘরটা গুছিয়ে নেবো। থ্যাংক ইউ সো মাচ।